টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে একটি অস্থায়ী চুক্তি হয় ১৯৮৩ সালে। তবে শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর হয়নি। ২০১১ সালে একটি নতুন চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হলেও পশ্চিমবঙ্গের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। এছাড়াও নেওয়া হয়েছে একাধিকবার বিভিন্ন উদ্যোগ, তবে সেগুলোও আলোর মুখ দেখেনি। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত, তবে দেশটির সংবিধান অনুসারে নদীর পানি বণ্টন বিষয়ে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন, আর সেখানে আটকে আছে বাংলাদেশের তিস্তা পানির ন্যায্য হিস্সা। কিন্তু আন্তর্জাতিক আইন কি বাংলাদেশের পক্ষে? কিভাবে আসতে পারে এই সংকটের সমাধান? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন নদী, জলবায়ু ও পানি সম্পদ বিশেষজ্ঞ ও সাংবাদিক শেখ রোকন। আপনাকে স্বাগতম। তিস্তা নদীর পানি বণ্টনের বর্তমান অবস্থা কি? সর্বশেষ অগ্রগতি একটু আমাদের জানাবেন। তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা বাংলাদেশ এবং ভারতের মধ্যে নেই। এইটার পানি বণ্টন বিষয়ক আলোচনা শুরু হয়েছিল ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান এবং ভারতের মধ্যে। তারপরে এটা কোনো অগ্রগতি হয় নাই। ১৯৮৩ সালে একটা অ্যাডহক চুক্তি হয়েছিল ১ বছরের জন্য। তো সেইটা পরে আরো এক মেয়াদ বাড়ানো হয়। ১৯৮৫ সালে তিস্তা বিষয়ক অ্যাডহক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, আর কোনো অগ্রগতি নেই। ২০১১ সালে সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং উনি ঢাকা সফরে এসেছিলেন। তখন কথা ছিল যে ওই সফরে তিস্তার জন্য একটা ১৫ বছর মেয়াদী অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর হবে। সবকিছু প্রস্তুত ছিল, সরকারের যে সংস্থা আছে তারা স্বাক্ষর করেছিল, কিন্তু দুই প্রধানমন্ত্রী যে স্বাক্ষর করবেন সেপ্টেম্বরে এসে, সেটা আর করা হয়নি। তখন থেকে ঝুলেছিল। তারপর থেকে আলোচনা চলছে। সর্বশেষ ২০২৪ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখনকার প্রধানমন্ত্রী, তিনি ভারত সফরে গিয়েছিলেন। আমরা একটু জানতে চাই, ২০১১ সালেও একটি নতুন চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং একই সময় পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে চুক্তিটি বাস্তবায়ন হয়নি। সে বিষয়ে একটু আমাদের বলবেন। এটা আসলে চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত ছিল। কথা ছিল যে মনমোহন সিং ঢাকা আসবেন এবং তার সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী যে ভারতীয় রাজ্যগুলো আছে, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, এখানকার মুখ্যমন্ত্রীরা ঢাকায় আসবেন তার সঙ্গে। সবাই আসলেও মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি এবং ঠিক সফরের আগের দিন উনি বলেছেন যে তার সঙ্গে ঠিকমতো আলোচনা করা হয়নি এবং চুক্তির খসড়া পশ্চিমবঙ্গ সরকারকে দেখানো হয়নি। ফলে তারা এই চুক্তিটা সম্মত না এবং এটা তাদের আপত্তি রয়েছে। এই মুখে তখন এইটা চুক্তি স্বাক্ষর স্থগিত রাখা হয়। ওই চুক্তিটা আর কখনো স্বাক্ষরিত হয়নি। পরবর্তীতে দুই পক্ষ নানা সময় আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরের বছর ঢাকায় এসেছিলেন, কিন্তু চুক্তিটা স্বাক্ষর হয়নি। আপনি বারবার বিভিন্ন উদ্যোগের কথা বললেন যে বেশ কয়েকবারই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকবারই এই উদ্যোগগুলো শেষ পর্যন্ত কার্যকর না হওয়ার পিছনে কি কারণ রয়েছে? আমি একটা এটা নিয়ে লিখেছি এবং গবেষণা করেছি। সেখানে দেখেছি যে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩ বছরে ভারতের সর্বোচ্চ পর্যায় মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার এবং বিভিন্ন মন্ত্রী, তাদের পক্ষ থেকে অন্তত ৩৫ বার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তারা তিস্তা চুক্তি স্বাক্ষর করবে। এমনকি নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদ যখন শেষ হয় ২০১৮ সালে, তখন ২০১৯ সালে শেষ হওয়ার কথা, ২০১৮ সালে উনি বলেছিলেন যে এইটা তার সেই মেয়াদের মধ্যে স্বাক্ষর হবে, এইটুকু নিশ্চিত করেছিলেন। কিন্তু এইটার স্বাক্ষর হয়নি। এটা ডেফিনেটলি ভারতের দিক থেকে জিনিসটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কথা বলা হয়, সেইটা যুক্তিতে ধোপে টেকে না। কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও সিএএ, নাগরিক রেজিস্টার যে আইন, সেটা ভারত বাস্তবায়ন করেছে। তো ফলে এইটা আপত্তি মেনে তিস্তা চুক্তি হয়নি সেটা আমার কাছে মনে হয় না। আর তিস্তা চুক্তির প্রশ্নটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার, ঢাকা এবং দিল্লির প্রশ্ন। সেখানে কলকাতার তো অভ্যন্তরীণ ব্যাপার। আর এই ধরনের চুক্তিগুলো হয় দুইটি রাষ্ট্রের মধ্যে। কিন্তু ভারতীয় সংবিধানের কথা যদি আমরা জানি, তাহলে তাদের সংবিধান অনুযায়ী নদীর পানি বণ্টনের ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন। আমরা কেন্দ্র সরকারের আন্তরিকতা অনেক সময় বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি তারা এই বিষয়টা নিয়ে
আন্তরিক, কিন্তু হয়তো রাজ্য সরকারের কারণে কাজটা পাচ্ছে না। এটার সঙ্গে কি আপনি একমত, নাকি আপনার এখানে মতামতটা কি? আমি আমি খুবই দ্বিমত পোষণ করি এটার সঙ্গে। আমি তো দেখালাম যে সংবিধানে শুধু পানির প্রশ্ন না, এখানে ভারতের সংবিধানে বলা আছে যে 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 ব্যবস্থাপনা হবে রাজ্যে, আপনার সেচ ব্যবস্থাপনা এবং নদী ব্যবস্থাপনা, সেইটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু যখন আপনি আন্তর্জাতিক চুক্তি করবেন, সেটার সঙ্গে রাজ্য সরকারের কোনো ভূমিকা নাই। ভারতের দিক থেকে এটা মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী বলেছেন যে এটা তাদের গণতান্ত্রিক সৌজন্য, কিন্তু আইনগত দিক থেকে এটা বাধা ছিল না। যদি বাধা থাকতো তাহলে আপনার এই নাগরিক যে পঞ্জি, সেই আইনটা সেটা তারা বাস্তবায়ন করতো না। আমি মনে করি যে এইটা এক ধরনের ভূ রাজনৈতিক খেলা, যে একটা পক্ষ বলবে যে আমরা আন্তরিক, আমরা চুক্তি স্বাক্ষর করতে চাই, আরেকটা পক্ষ তাদেরই কেউ একজন বলবে যে আমার আপত্তি আছে, এর মধ্যে দিয়ে ঝুলায় দেয়া। এটা আমার খুবই সামান্য সন্দেহ আছে যে এটা আসলে ইচ্ছাকৃত। এটা চাইলে কেন্দ্রীয় সরকার করতে পারত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলাও হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধিতার কারণে এই চুক্তিটি হচ্ছে না, আমার প্রশ্নটা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের আসলে এইখানে বিরোধিতার কারণটা কি? তারা কোন পয়েন্ট নিয়ে আসলে এই বিরোধিতাগুলো বারবার করে? এইটা তারা প্রকাশ্য যেটা বলে যে উত্তরবঙ্গ, তিস্তার যে অববাহিকা, পশ্চিমবঙ্গের যে উত্তরাঞ্চলীয় জেলাগুলো, সেখানে যেহেতু বিজেপির ভোট বেশি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোটের হার বাড়াতে চান। তো ফলে তিনি তিস্তা ইস্যুটাকে তার রাজনীতির কাজে ব্যবহার করেন। আরেকটা তারা বলেন যে এটা তাদেরই ওখানে পানি কম, গজালডোবা নামে যে ব্যারেজ আছে সেখানে তাদের যে পানি কম আসে, ফলে দেয়া যাবে না। কিন্তু এটা খুবই অন্যায্য এবং অসত্য তথ্য। কারণ হচ্ছে গজলডোবা ব্যারেজ থেকে যে পানি, সেইটা তিস্তার শেষ খাল হয়ে মেচি নদী, মহানন্দা নদী হয়ে ডাহুক পর্যন্ত যায়। তো ফলে একটা অববাহিকার পানি আরেকটা অববাহিকায় যাচ্ছে, যেখানে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে বেসিন ট্রান্সফার করা যাবে না, অর্থাৎ এক অববাহিকার পানি আরেক অববাহিকায় নেওয়া যাবে না। সেখানে ভাটির দেশে বাংলাদেশে যে তাদের যে ন্যায্যতা রয়েছে, তিস্তার প্রতি যে অধিকার রয়েছে, কারণ নদী রাষ্ট্র দুইটা হওয়ার পর তার নদী সৃষ্টি হয়নি। নদীটা ছিল এই ভারত বাংলাদেশ বা পাকিস্তান ভাগ হওয়ার আগের। ফলে অভিন্ন নদীতে বাংলাদেশের যে অভিন্ন অধিকার রয়েছে, সেইটাকে অগ্রাহ্য করে অন্যায্য এবং অসত্য তথ্য দিয়ে আসলে এটা বিরোধিতা করা হয়। এর কোনো যৌক্তিক এবং তথ্যগত কোনো ভিত্তি নাই তিস্তার পানি বাংলাদেশকে না দেওয়ার ক্ষেত্রে। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে কোনো যৌথ সমীক্ষা বা গবেষণা হয়েছে কি? আপনারা এ বিষয়ে একটু জানতে চাই। এটা সরকারি পর্যায়ে কোনো সমীক্ষা হয়নি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেন, তখন তিনি বললেন যে সেখানকার যে পানি বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে দিয়ে আমরা একটা সমীক্ষা করব, তারপর আমরা দেখব কতখানি পানি আছে, কতখানি পানি দেয়া যায়। দুর্ভাগ্য হচ্ছে যে তাদের বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র যে সমীক্ষা দিয়েছেন, সেটা আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। যদি তিস্তায় পর্যাপ্ত পানি দেওয়ার মতো নাই থাকে, যদি পানি সেখানে বাংলাদেশকে দেওয়ার মতো পানি নাই থাকে, তাহলে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করতে পারে। আমাদের শঙ্কা হচ্ছে সমীক্ষা রিপোর্টে কল্যাণ রুদ্রের মতো একজন রিনাউন্ড গবেষক, যেহেতু উনি দেখিয়েছেন যে এটা পানি আছে এবং ভাগ দেওয়া যাবে, যে কারণে সেটা তারা প্রকাশ করার করতে দিচ্ছে না, বা তারা প্রকাশ করছে না। প্রকাশ করার সৎ সাহসটা থাকতে হবে যে ঠিক আছে পানি নেই, কিন্তু যখন প্রকাশ করে না, তখন তো আপনার এটা এরকম হয় যে আচ্ছা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনগণ বা বিশেষজ্ঞদের কোনো মতামত নেওয়া হয়েছে উভয় দেশের পক্ষ থেকে? ভারতের দিক থেকে আমি জানি যে আপনার পশ্চিমবঙ্গ সরকার সেটা কল্যাণ রুদ্রের সমীক্ষা করেছে। বাংলাদেশের দিক থেকে এইটা বিভিন্ন সময় রাজনৈতিক আমি যদি বলি স্থানীয় জনগণেরও তো একটা সদিচ্ছার ব্যাপার আছে, তারা আসলে ওইখানকার জনগণ কি চায়, তো এইখানে তাদের সঙ্গে তাদের মতামতগুলো নেওয়া হয়েছে কিনা এবং বিশেষজ্ঞদের মতামত নিজ নিজ দেশে। বাংলাদেশে সর্বশেষ আপনার মনে আছে যে গত মাসে দুজন উপদেষ্টা গিয়েছিলেন তিস্তা অববাহিকা, সেখানে একটা গণশুনানি হয়েছে। আর ভারতের দিক থেকে এটা এরকম কিছু হয়েছে বলে আমি জানি না, কিন্তু উভয় পক্ষেই যে পরিবেশবাদীরা আছেন, বিশেষজ্ঞরা আছেন এবং নদী কর্মী যারা আছেন, তারা তো চান যে এটা তিস্তার মধ্যে একটা ন্যায্যতার ভিত্তিতে অববাহিকা ভিত্তিক সুফল বন্টন হোক, ভাগাভাগি হোক। সুফল বন্টনের ক্ষেত্রে যেটা প্রথম সত্য, সেটা হচ্ছে যে আপনার অববাহিকা ভিত্তিক অধিকার থাকতে হবে। সেই জন্য একটা চুক্তি হতে হবে। চুক্তি ছাড়া বাংলাদেশ সেখানে অববাহিকার মধ্যে কিভাবে তার অধিকার প্রতিষ্ঠা করবে? আন্তর্জাতিক আইন কি বলছে?
অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্সা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের একটু আমি ব্যাখ্যাটা জানতে চাই। ওই অভিন্ন নদীর ক্ষেত্রে দুটো আন্তর্জাতিক দলিল রয়েছে আমাদের। একটা হচ্ছে ইউএনইসিই ওয়াটার কনভেনশন 1992, আর একটা হলো ইউএন ওয়াটার কোর্স কনভেনশন 1997। এই 1997 যেটা, এটাতে বাংলাদেশ স্বাক্ষর করেছে কিন্তু অনুস্বাক্ষর বা রেটিফাই করেনি এখনো। আর 1992 যে ওয়াটার কনভেনশন, সেটা আগে শুধু ইউরোপের জন্য সীমাবদ্ধ ছিল। 2015 সাল থেকে এটা গোটা বিশ্বের জন্য প্রযোজ্য, ফলে বাংলাদেশ এটা স্বাক্ষর করতে পারে। মুশকিলটা হলো যে বাংলাদেশ ভাটির দেশ হিসেবে এই দুটো সনদই বাংলাদেশের জন্য রক্ষা কবচ হতে পারতো, কিন্তু এইটা বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার কেউ এটা স্বাক্ষর করেনি। এটা স্বাক্ষর করাটা জরুরি, কারণ এই দুই দলিলে একেবারে প্রাঞ্জল ভাষায় বলে দেয়া আছে যে ভাটির দেশের সঙ্গে কথা না বলে উজানের দেশ অভিন্ন নদীতে কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। ভাটির দেশের সঙ্গে কথা না বলে উজানের দেশ অভিন্ন নদীর কোনো পানি প্রত্যাহার করতে পারবে না। ফলে এগুলো খুব ব্ল্যাক এন্ড হোয়াইট, একেবারে লিখিত সহজ করে সুস্পষ্ট ভাবে আছে। কিন্তু মুশকিল হলো আমাদেরকে ওই দলিলগুলো স্বাক্ষর করতে হবে, এই কনভেনশনে আমাদের পার্টি হতে হবে। সেটা তো বাংলাদেশ হচ্ছে না। গত প্রায় 30 বছর ধরে এটা আমরা বলে আসছি, কিন্তু স্বাক্ষর করছে না। এগুলো করলে বাংলাদেশের নিশ্চয়ই অধিকার আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত হতো। যেহেতু তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, তার মানে তো তিস্তা পাড়ে মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। আমি একটু শেষের দিকে আসি, আমি জানতে চাই যে আসলে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি, অর্থনীতি, পরিবেশের উপরে এর প্রভাবটা আমাদের একটু জানান। তিস্তা নদীকে বলা হয় যে বৃহত্তর রংপুর অঞ্চলের জীবন প্রবাহ, প্রাণ প্রবাহ। কারণ রংপুরের যে 5টা জেলা আছে, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই তিস্তা নদী এই 5টা জেলাকে স্পর্শ করেছে। 5টা জেলার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে একেবারে মুঘল আমল থেকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে এই তিস্তা নদীটা ছিল উত্তরাঞ্চল, মানে দুই বঙ্গেরই উত্তরাঞ্চল। ওইদিকে জলপাইগুড়ি, দার্জিলিং এবং এইদিকে হচ্ছে রংপুর অঞ্চলে, এগুলোর একটা নৌ চলাচলের জন্য বিখ্যাত ছিল এটা, এবং এটা মৎস্য সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নদী। একই সঙ্গে সেচের কাজে এটা ব্যবহার হতো। এমনকি আমরা যে এখন দুটো ব্যারেজ দেখি, ভারতের গজালডোবা এবং বাংলাদেশের ডালিয়ায়, এই দুটো ব্যারেজের আসলে অভিন্ন ব্যারেজের একটা পরিকল্পনা ছিল 1945 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের। তো তার মানে সেচের ক্ষেত্রে এই নদী গুরুত্বপূর্ণ ছিল। পরে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা দুটো ব্যারেজ করেছি, এবং দুটো ব্যারেজই হচ্ছে এখন অকার্যকর, এই অর্থে যে প্রাকৃতিক ভাবে তিস্তায় 6 থেকে 7,000 কিউসেক পানি থাকে শুকনো মৌসুমে, আর ভারতেরটা 15,000 কিউসেক, আমাদেরটা 8,000 কিউসেক। এই দুইটা মিলে 23,000 কিউসেক পানি প্রত্যাহার ক্ষমতা সম্পন্ন আমরা স্থাপনা বা ব্যারেজ তৈরি করেছি। এখন এইটা ব্যারেজ দিয়ে কখনো দুইটাই ব্যারেজে চালু হবে না এবং কাজ আসবে না। আমরা যে কারণে বলি যে তিস্তা নদীকে তিস্তা নদীর মতো থাকতে দিতে হবে, এটার মধ্যে প্রাকৃতিক প্রবাহ থাকতে হবে, এটার মধ্যে পরিবেশগত যে ব্যবস্থাপনা সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে কোনো পক্ষেরই লাভ হবে না, ভারতেরও হবে না, বাংলাদেশেরও হবে না। এবং তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকা, কৃষি, মৎস্য সম্পদ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে তিস্তার ভূমিকা, সেইটা আমরা কখনো পূর্ণাঙ্গ ভাবে পাবো না। বিপরীতে যেটা হবে, এখন যেটা আমাদের দেশে হয়েছে, যে এইটা প্রতি বছর ফ্লাশ ফ্লাড হয়, কয়েক দফা মৌসুমী বন্যা হয় এবং প্রবল ভাঙ্গনের সৃষ্টি হয়। কারণ সারা বছর যখন আপনি পানি ধরে রাখবেন, তখন এইটার যে পলি বা তলানি প্রবাহ বা সিল্ট, সেটা পরে বেডটা উঁচু হয়ে যায়। বর্ষায় যখন অনেক পানি আসে, 5-6 হাজার কিউসেক নদীতে যখন 5-6 লাখ কিউসেক পানি আসে, তখন এটা প্রবল ভাঙন তৈরি করে। মুহূর্তের মধ্যে আপনার একরের পর একর জমি ভেঙে যায় এবং মানুষ নিঃস্ব হয়। তো ফলে এইটা আমাদের ম্যানেজ করতে হবে যে কোনো মূল্যে। আমি আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন করতে চাই, বাংলাদেশ যদি এখন তার তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা পেতে চায়, তাহলে এই মুহূর্তে তাদের করণীয় কি? এই মুহূর্তে 3টা করণীয় আমি দেখি। প্রথম করণীয় হচ্ছে যে আমাদের যে পানি প্রবাহ সনদগুলো আছে আন্তর্জাতিক ভাবে, ওয়াটার কনভেনশন এন্ড ওয়াটার কোর্স কনভেনশন, এটা বাংলাদেশের স্বাক্ষর করা উচিত, এক। দ্বিতীয় হচ্ছে যে এইটার ভারতের সঙ্গে একটা দর কষাকষিমূলক সম্পর্কে যেতে হবে, যে তিস্তার পানি আমরা পেতে চাই,
তোমরা আমাদের কাছে যেগুলো পাচ্ছ বা পেতে চাচ্ছ সেগুলোর বিনিময় হতে হবে। তৃতীয় হচ্ছে, শুধু উজানের দিকে তাকিয়ে না থেকে এখানে একটা পানি সম্পদ ব্যবস্থাপনা হতে হবে, মহাপরিকল্পনা বলেন বা যে নামেই বলেন, সেইটা হতে হবে পরিবেশ ভিত্তিক। মহাপরিকল্পনা করতে গিয়ে আমরা যাতে তিস্তার যে পরিবেশ ব্যবস্থা সেটা যেন ক্ষুণ্ণ না করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।